না, আমার ছেলে শহীদ হয়েছে মানে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহর কাছে আমি এটা বিনিময় চাই। আল্লাহ যেটাতে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আল্লাহ তাতে সন্তুষ্ট, এটাই। 18 জুলাই সকাল থেকেই সাভারের রেডিও কলোনি, বাজার বাস স্ট্যান্ড ও পাখিজার মোড়ে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাভার হয়ে ওঠে রণক্ষেত্র। নির্বিচারে গুলির পর পুলিশের সাজোয়া যানের উপরে পড়ে থাকা মুমূর্ষু এক শিক্ষার্থীকে ঘুরানো হয়। এক পর্যায়ে জীবিত অবস্থায় টেনে হেঁচড়ে সাজোয়া যান থেকে পুলিশ তাকে নিচে ফেলে দেয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। আমার ছেলে মাশাআল্লাহ, আমার মেয়ে, আমার স্ত্রী, আমরা সবাই রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। তো হল থেকে আসলে হচ্ছে বুধবার সকালবেলা আমাদের হল থেকে বের করে দিয়েছে। ও কিছু কষ্ট নিয়ে আসে যে আমার বন্ধুরা অনেকেই বাড়ি যেতে পারতেছে না, স্যারদেরকে বলছিলাম যে বিকেলবেলা আমরা যাই, তাহলে ওরা গাড়ির টিকিট কাটতে পারবে, যেতে পারবে। তো স্যাররা এই কথাটা শোনে না। তো আসলো 9টা সাড়ে 9টার দিকে। ওরা আমাকে বলছে তাহলে ও নানুর বাসা হচ্ছে গ্যান্ডাতে, যে ওইটা ফাঁকা আছে, আমার বন্ধুরা ওখানে এসে থাকতে পারবে কিনা আব্বুকে জিজ্ঞেস করো। আমাকে বললো মা, আমি বললাম হ্যাঁ, কারণ ওরা যেহেতু বাড়ি যেতে পারছে না, এখানে গ্যাস ট্যাস আছে, ওরা রান্নাবান্না করে খাবে, তার হল চালু হলে পরে তারপরে ওরা যাবে, সমস্যা নেই। কিন্তু ওরা ওই পরিস্থিতিতে কেউ আসলে আসতে পারে না। ও বুধবার দিন সারাদিনই এখানে শুধু নামাজের সময় বাইরে গেছে, ঘরে আসে। বৃহস্পতিবার দিন সকালবেলা আমি একসাথে নামাজ পড়ে আসলাম। তখন 10:30টার দিকে আমি বাইরে যাচ্ছি, হ্যাঁ, সাভার ব্যাংকে কাজে। ও তখন এখানে শুয়েছিল, দৌড়াতে দৌড়াতে স্পেস দিয়ে বসে, আব্বু এরকম নিয়ে করে তোমার কোনো পরিচিত হসপিটাল আছে না? বললাম যে না, বুক করে নাই। কেন, কী হয়েছে? বলছে আমার বন্ধুরা আহত হয়েছে, এতে কোনো পরিস্থিতি ছাড়া ভর্তি হচ্ছে না। বললাম যে টেকনিক্যালের যে হসপিটাল আছে, ওদের ইমার্জেন্সি আছে, ওখানে আনতে হয়। তখন একটু রাজের সাথেই বললো যে আমি তোমার মিরপুরের হাসপাতালে কথা বলে তুমি আমার টেকনিক্যাল দেখাবো। আচ্ছা, তুমি তোমার কাছে, আমরা দেখেছি। এগুলো আবার বাসায় চলে আসলো। সেদিনের লোমহর্ষক ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের এমন কাণ্ডে দেশ বিদেশে সমালোচনার ঝড় ওঠে। নামাজ পড়ে যখন বের হচ্ছে তখন 2টা বাজে, দেখি যে ওর মার 2টা মিস করে। আমি ফোন দিলাম, কী ব্যাপার, ফোন দিচ্ছ কেন? বলছে তোমার ছেলে ওই নামাজ পড়তে যাওয়ার সময় বলে গেছে ওর বন্ধুদেরকে দেখতে যাবে, আমি নিষেধ করছি, তো শোনে না, যে তুমি দেখো কোথায় আছে। আমি ফোন দিলাম জাস্ট 2টার সময়, ওই রিং হলো 2বার, কিন্তু রিং ধরলো না। আমি তখন ওর মার ওই আস্তে আস্তে ফোন দিয়ে বলতেছি, আমার ফোন ধরলো না। ওর বন্ধুরা বলতে তো স্কুল কলেজের বন্ধুরা সাভারে থাকতে পারে, যেহেতু সবার ক্যান্টনমেন্টে থাকতে, আর ইউনিভার্সিটির বন্ধুরা মিরপুর থাকবে, যেহেতু সে এমআইএসটি থাকবে। এখন ও কোথায় গেল? তো ফোন ধরলে না আমি বুঝতে পারবো, হ্যাঁ, আর গাড়ি ঘোড়া তাই চলছে, আমি আন্দাজে কোথায় যাবো। তুমি ফোন দাও, আমার ফোন তো ধরলো না। আমি আস্তে আস্তে ওর মা আবার ফোন দিয়ে বলতে আমার ফোনও ধরতেছে। তখন আমার একটু খটকা লাগলো যে তখন কয়টা বাজে আনুমানিক? তখন 2টা 5-10 এরকম। আমি 2টার সময় দিয়েছি, আর ওর মার সাথে কথা বলে আবার ওর মা ফোন আবার আমাকে আমি তখন বলতেছি যে তুমি ই করো না, চিন্তা করো না, আল্লাহ করো, আসলে ওটা এত ছোটও না, হয়তো মিছিল টিছিলে থাকতে পারে, হয়তো রিংটা শুনতে পাচ্ছে না। তো আমি বাসায় আসতেছি, চিন্তা করো না। এসে বাসায় এসে ওর বোনকে আবার বলতেছি, কী ব্যাপার, তুমি নিষেধ করলে তোমার কথা শোনে। বলছে নিষেধের কী আছে, ওর বন্ধুরা হয়তো মিছিলে আসে, তো ঘরের মধ্যে বসে থাকবো, তো মিছিল দেখে আসো। গেছে, ঠিকই আছে। হ্যাঁ, সেটা ঠিকই আছে, কিন্তু ওর তো কোনো অভিজ্ঞতা নেই। ও তো কোনোদিন রাজনীতিকে এই মারামারি ঢিলাঢিলি কীভাবে হয়, হ্যাঁ, আমরা যেমন সেই নব্বইয়ের সময় পিকেটিং করা একটা আনন্দের ব্যাপার ছিল আর কি, কারণ প্রায়ই তো এই ঘটনা ঘটতো তখন এর সাথে। তো ওই রকম তো না, কারণ ওর তো কোনো বাস্তব অভিজ্ঞতাই নেই, কারণ ওইখানে ছিল ক্যান্টনমেন্টের ছাত্র, ওখানেও ক্যান্টনমেন্টের ছাত্র। বলে না, অসুবিধা নেই, চলে আসলে ভালো, এটাই দোয়া করি। শহীদ ইয়ামিন সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে। তিনি রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন MIST ওসমানী হলে। বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা। 2 ভাই বোনের মধ্যে ইয়ামিন ছিলেন বড়। তখন 3টার সময় একটা ছেলে ফোন ধরে বলছে যে আপনারা এনাম মেডিকেলে চলে আসেন। তারপর আমি আবার ফোন দিলাম যে দেখি আরো ডিটেলস কিছু জানা যায়, তখন সুইচ অফ করে ফেলছে, আর ফোন রিং হলো না। তারপর মাকে নিয়ে বাইরে যে একটা অটো নিয়ে এনাম মেডিকেলে চলে গেল। যে ইমার্জেন্সিতে খুঁজে পেলাম না, তখন একজনটা বলে যে আপনি ওটিতে যান। ওটিতে 3 তলায় গেলাম, বলছে না এখানে না, আপনার নিচতলায় যান।
নিচে যখন আসছি তখন একটা ডাক্তার মহিলা এসে আমার ওয়াইফকে জড়াই ধরে বলছে যে আপনারা কি এমনি রাখবো না আসেন নিচে আসেন। তখন আমার মনে হয় যে হয়তো আমি নর্মাল ইনজুরি চিন্তা করলে তার থেকে হয়তো বেশি কিছু হয়তো মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তখনও কিছু বলছে। নিচে একটা এসে ওই ইমার্জেন্সির পিছন সাইডে একটা রুমের মধ্যে তো সেখানে আছে আপনার একটু দাঁড়ান। কোথায় আছে সেই রুমে আছে আমরা তালা দিয়ে রাখতে হয়তো অক্সিজেন দিচ্ছে আর বাইরে আবার ছাত্ররা বেশ গ্যাঞ্জাম করতেছে মিছিল টাইপের, ওরাও তখনও কিছু বলতেছে না। আমরা গেছি ওরা একটু অপেক্ষা করতেছে এরকম। যখন গেট খুলে দিল তখন দেখল স্টেশনে শুয়ে আছে, ডান দিকেই মাথা কাট করা, মনে হচ্ছে একজন ঘুমন্ত মানুষ যেভাবে সে। এদিকে 5ই আগস্ট সরকার পতনের পরে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজার মোড়ের নতুন নামকরণ করা হয় শহীদ ইয়ামিন চত্বর। এছাড়াও সাভার ব্যাংক টাউনে ইয়ামিনের নামে ব্যানার টাঙিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয়রা। ইয়ামিনের কোন বিষয়গুলো আপনাকে খুব বেশি মনে পড়ে? মনে পড়ে হচ্ছে যে ওর হচ্ছে ওই যে চুপচাপ থাকাটা, কিন্তু যখন কারোর সঙ্গে অপরিচিত লোকের সাথে যখন মেশে না তখন মনে হবে যে সে খুব ইন্ট্রোভার্ট। যখন কারোর সাথে কথা বলা শুরু করে সেটা পরিচিত করা হবে তখন তো মনে হয় খুব ভোকাল, হ্যাঁ তখন মনে হয় এক্সট্রোভার্ট। তখন ওর মানে ওর দেখা যাচ্ছে যে অনেক ম্যাচিউর কথাবার্তা বলবে, বা কোনো একটা বিষয়ে আপনার পার্টিসিপেটরি আপনার সঙ্গে ডায়লগে যাবে, সুবিধা অসুবিধা বলবে, তখন মনে হবে যে সে না ইন্ট্রোভার্ট না। এই জিনিসটা আমার প্রায় হতো। আর পড়াশোনা না থাকলেও হচ্ছে ওই কার্টুন টাইপের, মানে টম অ্যান্ড জেরি টাইপের কার্টুন। আমি জিজ্ঞেস করতাম কি ব্যাপার তুমি এখন অনার্স পাস করতে যাচ্ছ, তো আমার তো অন্য কোনো কাজ আর পড়াশোনা আর হচ্ছে আমার এটাই হচ্ছে বিনোদন, ঠিক আছে। তখন আমি বললাম যে বুয়েটও চান্স পেয়েছিল, হ্যাঁ তারপর মেডিকেলে চান্স পেয়েছিল। ওই যে না এখানে যেহেতু কোনো সেশন জব নাই, পলিটিক্সও নেই, 4 বছরের কোর্স 4 বছরে শেষ হয়ে যাবে, আমি 10-এর মধ্যে থাকতে পারবো, একটা স্কলারশিপ হবে আমাদের যাদের সাথে অ্যাপ্লিকেশন আছে আর কি, ওরা 1 থেকে 10 পর্যন্ত থাকলে স্কলারশিপ দেয়। আমি কিন্তু ইদানিং এসে যেটা বলে আমার সাথে শেয়ার করছে যে সম্ভবত ইউনিভার্সিটি থেকে একটা টাচ দিছে যে তোমাকে এখানে টিচার হিসেবে রেখে দেয়, কারণ ও ক্লাসে ভোকাল ছিল এবং বন্ধুরা কোনো টপিক বুঝতে না পারলে ওর কাছ থেকে বুঝে নিত। ওর নামটা যে হচ্ছে দেশের এবং দেশের বাহিরে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, উনি যে শহীদ হলেন, এটা আসলে আপনার অনুভূতিটা কি? যে আসলে আপনি কি মনে করেন যে আপনি একজন শহীদের বাবা হিসেবে? শহীদের মানে এটা হচ্ছে ধরেন বলে না যে ধার্মিক ব্যক্তির আশ্রয় জায়গায় হচ্ছে আমরা ধরেন মুসলমান হিসেবে আল্লাহকেই বিশ্বাস করি, সার্বক্ষণিক তার কাছেই আমরা আশ্রয় চাই, ঠিক আছে। তো আমি যদি দুনিয়াবি চিন্তা করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে এটা তো কোনো বিনিময় হয় না, তাহলে শুধু আমার কষ্ট বাড়বে, ঠিক আছে। আমরা সেই কষ্ট থেকে আমরা ধৈর্য ধারণ করতেছি ওই বিশ্বাসটা নিয়ে। এবং ধরেন আমরা প্রতিদিন আমি কবর জিয়ারত করছি, নামাজের মধ্যে বলছি আল্লাহ আমার ছেলেকে শহীদ হিসাবে কবুল, কারণ শহীদের একটা ইসলামিক অনুযায়ী একটা অনেক বড় মর্যাদার একটা কাজ, ঠিক আছে। ওই সান্ত্বনা আমরা খুঁজছি, আমরা তো দুনিয়াবি কোনো লাভালাভ চাচ্ছি না, হ্যাঁ। আমরা যেহেতু ফ্যামিলিগতভাবে আমরা রিলিজিয়াস মাইন্ডেড, আমি আল্লাহর কাছে সেটাই চাই যেটা দিয়ে তারও সম্মান বাড়বে এবং তার বাবা মা তার আত্মীয় স্বজনদেরও সম্মান বাড়বে। উনি একজন শহীদের আত্মীয়, উনি শহীদের মা, উনি শহীদের বাপ, উনি শহীদের বোন, ঠিক আছে। যার জন্য আমরা চাচ্ছি যে আমাদের এই কষ্টটাকে মানে ধর্মীয়ভাবে মিনিমাইজ করতে, হ্যাঁ, যাতে আমাদের আক্ষেপটা না থাকে যে আমার ছেলে হারাইছি, আমি যদি এখন কান্নাকাটি করে হ্যাঁ আমি নিজেকে অসুস্থ করে ফেলি, এতে তো কোনো ফায়দা নেই, হ্যাঁ। বরং আল্লাহর কাছে আমি এর প্রতিদান চাই, আল্লাহ এর প্রতিদান দিল। এটা হয়তো আমরা পারতপক্ষে ওইভাবে হয়তো প্রত্যক্ষ করা তার তো একটু ডিফিকাল্ট, মানে আল্লাহর সাহায্য কীভাবে আসে সেটা তো ওইভাবে তার এমন না যে একটা ব্যাগ এসে আমার আল্লাহ আমাকে দিয়ে যাবে, সেটা বুঝতে পারি যে আল্লাহ হয়তো তার রক্ত কবুল করছে বিধায় আজকে ধরেন একটা চেঞ্জ আসছে, ঠিক আছে। এখানে বিরোধী দল 14-15 বছর ধরে কিছু করতে করতে এদের 1 মাসের আন্দোলনেই দেখাচ্ছে এই শক্তি পরাজিত হয়ে গেল। অবশ্যই এটা আমার ছেলেদের একটা অবদান যে আল্লাহ তাকে হয়তো এই রক্ত অ্যাকসেপ্ট করছে। লুনা আফরোজ, স্নিপা, ঢাকা পোস্ট।